আপনি যেটা লিখেছেন শেখ হাসিনাকে ঠেকাতে মরিয়া সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ঠেকানো যায়। কি ঘটবে ডিসেম্বরে? আপনি অত্যন্ত এই মুহূর্তে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত বিষয় এটাই, এবং আমার ধারণা ডিসেম্বর পর্যন্ত এই আলোচনাটাই সবসময় মানুষের সামনে বারবার আসবে, বিভিন্ন রূপে রঙে বিভিন্ন চেহারায় আসবে, এটা আমি নিশ্চিত। আসতেই থাকবে। শেখ হাসিনা আসলেও এটা আলোচনায় থাকবে, শেখ হাসিনা না আসলে তো আলোচনা আরো বেশি হবে, কোনো সন্দেহ নেই। অবশ্যই তিনি আসবেন, তাকে সেজন্য তো তাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। সরকার তাকে ঠেকাতে পারবে বলে আমি মনে করি না, কারণ এই 5 মাসে মাঝখানে কমপক্ষে 4.5 মাস আছে। এই 4.5 মাসে দেশের অর্থনীতির যে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, একেবারে এবার ভাঙচুর হয়ে যাবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আপনি যত কিছুই বলেন, আপনি আমাকে যতই পছন্দ করেন, কারণ পেটে যদি ভাত না থাকে আপনি আমার কথা শুনবেন না। কারণ পেটের ভাত না থাকলে মায়ের আঁচল ভালো লাগে না, প্রেমিকার চোখ ভালো লাগে না, মায়ের পেটে ভাত না থাকলে বটবৃক্ষের ছায়া ভালো লাগে না, পেটে ভাত না থাকলে সুমধুর বাঁশির সুরও ভালো লাগে না। তো আপনি পছন্দ করতেই পারেন, আপনার পছন্দের একটা সরকার আপনি আনলেন, বা একটা গোষ্ঠী বা একটি দেশ তার পছন্দের সরকার আনলো, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক বা ষড়যন্ত্র করে হোক, সরিয়ে একটা সরকার সে স্থাপন করলো। জনগণ কি চায়? জনগণ চাইবে তার স্বার্থ রক্ষা হয়েছে কিনা, তার কি স্বার্থ, তার পেটে ভাত আছে কিনা, তার কি স্বার্থ, তার চাকরিটা হচ্ছে কিনা, তার কি স্বার্থ, দেশের শিক্ষাটা পাচ্ছে কিনা, তার কি স্বার্থ, আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা, তার কি স্বার্থ, দেশে বিনিয়োগ হচ্ছে কিনা, তার কি স্বার্থ, বিদেশে বিনিয়োগ হচ্ছে কিনা। এখন আপনি এগুলো যদি সবগুলো যদি কিছু কিছু করে করেন, আপনার জবাব থাকবে। সবগুলো যদি একটাও না হয়, আপনি কি জবাবটা দেবেন? কারণ আইনাতে তো আপনার চেহারাতে যখন দেখো, আপনি নিজে যখন নিজের আইনাতে নিজের চেহারা দেখবেন, তখন তো এটা গুরুত্ব দিতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে প্রতি মুহূর্তে প্রতিদিন কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসতেছে, রপ্তানি সংকুচিত হয়ে আসতেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতেছে। পাশাপাশি দেশে একই সাথে বেকারত্ব এবং জঙ্গিবাদ ও মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে মালয়েশিয়া থেকে অলরেডি উগ্রবাদী চিন্তা চেতনা প্রচার করার কারণে ফেসবুকে বিদায় করে দিয়েছে, মিডল ইস্ট থেকে বিদায় করে দিচ্ছে এবং আরো দিবে। আর মিডল ইস্টের যে যুদ্ধের দামামা চলছে, সেটা তো থামার নয়, এটা চলমান। এই যুদ্ধের দামামা, দেশের অর্থনীতি খারাপ, সব মিলে আপনি আমি আমার দেশকে কিভাবে রক্ষা করবো? আপনি যতই আপনার আমাকে ভালোবাসেন, আমি যখন দেশের কোনো সেক্টরে আমি উন্নয়ন করতে পারবো না, চাহিদার মিনিমাম শর্তটুকু পূরণ করতে পারবো না, মিনিমাম চাহিদা যা তা পূরণ করতে পারবো না, তা আমাকে কেন আপনি রাখবেন? কারণ এই দেশটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজা বাচ্চা নয়। আপনি রাজা বাচ্চাদেরও তো মানুষ মানবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে রাজা বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করে। আর এটা তো একটা স্টেট, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা আপনি গণতন্ত্র মানেন না মানেন, মুখে তো অন্তত বলতে হয়। একটা সময় তো এখানে বিদ্রোহ করবে মানুষ। শেখ হাসিনা এত উন্নয়ন করলো, এত অর্থনৈতিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি থাকলো, আপনি তাকে পছন্দ করলেন না, তাকে উচ্ছেদ করলেন। এই সরকারকে বুঝলাম আপনি খুব ভালোবাসেন, খুব প্রেম করেন, কিন্তু কয়দিন? আবার বললাম, পেটে ভাত না থাকলে প্রিয়ার সুন্দর চোখ আর ভালো লাগবে না, গোলা মনে হবে, মায়ের আঁচল ভালো লাগবে না, বটবৃক্ষের ছায়া ভালো লাগবে না, চাকরি না থাকলে বাঁশির সুর আর ভালো লাগবে না। তো বাংলাদেশে তা ঘটছে। তো তারেক রহমান যত বড় বংশীবাদক হোক, পেটে ভাত যদি না থাকে আপনার বংশীবাদন তো আমি শুনবো না। জামাত ইসলাম যতই কোরআনের আয়াত শোনা, কোরআনের আয়াত দিয়ে তোর পেট ভরবে না। সলমানের পীর সাহেব যতই ওজিফা শোনা, ওজিফা দিয়ে তোর পেট ভরবে না। মানুষের তো পেট ভরতে হবে। তো মানুষের যখন পেট ভরবে না, তো পিঠে তো শুইবে না তাদের, তখন তারা বিদ্রোহ করবে। আর সেই কারণে শেখ হাসিনা আসবে, তার আগে আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে, যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান, আমরা তো জানি না কি ঘটবে। ওই যে কে যেন বলেছে যে 100 বছর বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি এত বিজ্ঞ মানুষ, কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে দানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না। অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না, আবার সেটা 24 ঘন্টার ব্যবধানে ঘটে যেতে পারে। এটাও তো সত্য, এটাও তো সত্য। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, দেশের সার্বভৌমত্ব কোন দিকে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করে। অভ্যুত্থান হবে কি হবে না, বিপ্লব হবে কি হবে না। আপনি দেখেন তো 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস আওয়ামী লীগের নাম নেওয়ার কয়জন ছিল, আওয়ামী লীগের কথা বলার কয়জন ছিল, আর শোনারই বা কয়জন ছিল? না ছিল শোনার, না ছিল বলার লোক আওয়ামী লীগের পক্ষে। কিন্তু এখন আপনি দেখেন তো, যে আওয়ামী লীগ এখন এতদিন বললো তারা যে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বলতেছে তাদের শেখ হাসিনা এখন আসতে চায়, বলে আসতে দিব না। বাহ বাহ বাহ, মানে ঠিক উল্টো, মানে ঠিক উল্টো হয়ে গেল। এখন শেখ হাসিনা আমি আসবো, এখন বলুক যে আপনি আসেন, এটা আর বলতে আর সাহস পাইতেছে না। কারণ তারা জানে শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, ছাত্রলীগের নেতারা পা রাখলেই ঢাকায়, আওয়ামী লীগের নেতারা ঢাকায় পা রাখলেই, বা আওয়ামী লীগের সাধারণ মানুষ যদি পায়ের নিচে মাটি আসে, তখন অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। যারা জামাত, হেফাজত, বিএনপি, আমার ভাবির পোলারা কি কি দলে উপদলে তারা বিভক্ত, আসলে তো সবই জামাতেরই পিঠ, জামাতেরই একটা পার্ট এন্ড পার্সেল। এগুলো তো কোনো দল না, তাই সেগুলো দলের নাম আমি নিলাম না। তো আপনি যেটা বললেন ডিসেম্বরে, আমি এইভাবে বলতে পারবো না কি ঘটবে। তবে যদি আমাকে ব্যাখ্যা করতে হয়, আমি বলবো সেটা বিনা রক্ত, যদি সেনাবাহিনী রুখে না দিতে চায়, এখন যেরকম সরাসরি জামাত, হেফাজত, ভাবির পোলাদের পক্ষ নিয়েছে, সেনাবাহিনী তখনও যদি এরকম তাদের পক্ষ নেয়, তাহলে সংঘর্ষ এবং রক্তপাত অনিবার্য। আর যদি তা না নেয়, তারা নিউট্রাল থাকে, তাহলে হয়তো খুব কম রক্তপাতে বা বিনা রক্তপাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে, তাদের উত্থান ঘটবে, স্বাভাবিক পর্যায়ে দেশ চলবে। এটা আমার মনে হয়। জি, তবে প্রসঙ্গ আরেকটাই যাই। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই চেতনা ব্যবসা না করার জন্য তিনি আহ্বান। জুলাইয়ের পরে আপনার এই চেতনা ব্যবসা দেখতে দেখতে আমরা ফেরা,
চেতনা ব্যবসা কত জাতের, কত রঙের, কত ঢঙের হতে পারে, এইটা জুলাইয়ের এই তথাকথিত যোদ্ধারা দেখা গেছে। আপনার কি মনে হয় যে এখনো যে স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানায় যাচ্ছেন, তারা এখনো ওই চেতনা ব্যবসা কতটুকু জমজমাট করে রেখেছে? তারা কি এখনো মক করার জন্য, মক অলরেডি করছে বাংলাদেশে, 2টা মবের ঘটনা গত 2 দিন ধরে করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মক করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের 4 সাংবাদিকের সাথে মক করা হয়েছে। এই জুলাই চেতনা ব্যবসার দৌড়ার কত? আরেকটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের এক নেতার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে বুলডোজার দিয়ে বুলডোজারে গুড়িয়েও দিয়েছে। অদ্ভুত ব্যাপার। মানে একটা দেশে আপনার মতের বিরুদ্ধে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এই যে একটা মানে আমাদের জামালপুরের ভাই, এই যে একটা ফাত্রা এক্সাম্পল আপনি মানে যারা আছেন ক্ষমতায় তারা যে দেখিয়ে গেল একটা ফাত্রা এক্সাম্পল, এটা তারা কি নিতে পারবে? সবকিছুর তো রিটার্ন আছে, সবকিছুর তো বিপরীত প্রতিক্রিয়া আছে, তারা এটা সহ্য করতে পারবে? পারবে না। এই যে বুলডোজার আপনার মতের বিরুদ্ধে হলে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এটা কি হয়? কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হয়? এটা করা উচিত? এটা তো সরাসরি বেআইনি ফৌজদারি অপরাধ এবং চরম ফ্যাসিজম। আপনি একটা আওয়ামী লীগের নেতার বাড়ি ঘুরিয়ে দেন, এই কাজটা যখন আওয়ামী লীগ এসে করবে তখন তো বলবে এরা গণতন্ত্র খতম। কোন মুখে বলবে? আমরা তো তখন প্রতিবাদ করবো, তাই না? আমরা তো আওয়ামী লীগ যদি কারো বাড়ি ঘুরে দেয় আমরা প্রতিবাদ করবো, কিন্তু যার বাড়িটা ঘুরিয়ে দেবে, মনে করেন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা জনগণ, যে গোষ্ঠী হোক, তখন এসে যদি এই ভাবির পোলাদের, বিএনপির, জামাতের বাড়ি বুলডোজারদের ঘুরিয়ে দেয়, এরা কোন মুখে প্রতিবাদ করবে? আমরা করতে পারবো, যেহেতু আমরা এখনো প্রতিবাদ করতেছি, আমরা তখনও করতে পারবো, কিন্তু এরা কোন মুখে, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা কোন মুখে প্রতিবাদ করবে? ইভেন আমরা যে প্রতিবাদ করবো, আমরা ছাত্রলীগ, যুবলীগের মুখোমুখি হবো, তারা বলবে যখন আমাদের বাড়ি ঘর ঘুরিয়ে দিয়েছিল, আপনারা তো নিজেই সাক্ষী, আমি তাদের কি জবাব দেবো? আমার বাড়ি হয়তো ঘুরিয়ে দিয়েছিল, তখন হয়তো বলবো, পরজোর বলতে পারবো যে তাহারা অধম হয়েছিল বলে তুমি কি উত্তম হইবে না? তখন যদি ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের ইনান, যুবলীগের সময় বলে ভাই আমরা অত নীতি কথা মানতে রাজি না, আমার বাড়ি ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে, আমরা হ্যামারিং করে ভাঙবো, কি জবাবটা দিবেন তার? কোনো জবাব নাই। আর আপনি যেটা বললেন যে এখন দেশের যে অবস্থা, আরেকটা দেখেন, আপনি হয়তো শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছে, আমরা সেই বিষয়টা না করি, এই কথা বলার মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার মাধ্যমে জুলাই আন্দোলন ডেড, মারা গেছে। আপনি নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তথাকথিত জুলাই আন্দোলন মৃত। এখন এটা যেমন মনে করেন যে আমরা বলি না, মৃত সন্তান প্রসব করলে যা হয়, আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট ভোগ করলেন, অনেক ত্যাগ তিতিক্ষায় আপনি থাকলেন, কিন্তু কি হলো ফলাফল? আপনার যে নারীটি সন্তান প্রসব করলো সেটা মৃত। তো এই জুলাই তথাকথিত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনায় তো এটাই প্রমাণ হয়। তারাই বলতেছে জুলাইয়ের চেতনার ব্যবসা করে না, আমরা বললে তো দোষ হয়ে যেত। আমরা যদি বলি যে জুলাইয়ের চেতনা বন্ধ করে, আমাদের বলবে আওয়ামী লীগের দোষ। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা আর কত করবা, আমাদের বলবে আমরা হইলাম ভারতের দোষ। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা থামা, বলবে এরা ইহুদির দোষ। কত কথা বলে রে, এরকম তারা চলে আসবে। কিন্তু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জুলাই চেতনা তার চলবে না। আপনি দেখেন তারা বললো 2000 শহীদ হয়েছে, তারা দাবি করলো। আসিফ প্রসিকিউটর তো বলছে 15-20 হাজার হবে। আমরা কি পেলাম? যে 830-32 জনের উপরে কেউ আবেদনই করতেছে না। এখন কি দাঁড়াইলো? জুলাই তার মধ্যে আবার এর মধ্যে আবার 400 আবার জিন্দা শহীদ, কেউ আবার সৌদি আরবে ঘুরতেছে জিন্দা, কেউ আবার লাইভ টেলিভিশনে আইসা পডকাস্ট করতেছে, অথচ সে নাকি শহীদ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে ওই তার শহীদ হওয়ার কারণে মামলা হয়েছে, সেই মামলা অনেকে আসামি হয়েছে, কারাগার রায় হয়ে আছে। কিরকম একটা ইয়ারকি, জাতির সাথে একটা ঠাট্টা, পৃথিবীর মানুষের সাথে মশকরা, আন্দোলনের নামে মশকরা, রাজনীতির নামে ইয়ারকি, ফাত্রামি, এগুলো তো হাস্যকর ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে আপনি রাজনীতি কতদিন প্রতিষ্ঠা করবেন? কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এভাবে তো হয় না। আপনি ধরে নিলাম আপনি যে কোনো ভাবে ক্ষমতা এসেছেন, আপনি তো জনগণের সাথে আপনার স্বচ্ছ থাকতে হবে। এটা কি জবাব? চিফ প্রসিকিউটরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ বলে যে আইনের সাথে জড়িত, সেটা কোনো দল হইতে পারে না। সে বলতেছে 15-20 হাজার শহীদ হয়েছে, কিন্তু আমরা 850 উপরে আবেদন করেন। আবার এদিকে শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। আমরা তো জানি এরা পালাবে, ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যাবে। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে, এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে, পালে পঙ্গপালের মতো একটা করে না, দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন, এরা না পালিয়ে এদের উপায় নাই। কারণ তারা এত অন্যায় করেছে, এত বিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না, এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসাবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন, প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকা এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকা এসেছে, এই তারেক রহমানের মুসলেখা সরকারের আমলেই পত্রিকা এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে, এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে। এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে, এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবে তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে এগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না।
আপনি যত ক্ষমতাধারী হন এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনি এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনা ব্যবস্থা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা নিয়ে সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। মানে চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকে বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা? প্রত্যেক রাজনীতিতে, প্রত্যেক রাজনৈতিক তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ মানে তাদের আর 5 আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত তো আমরা কোনো চেতনার গল্প শুনি নাই। আমাদের কিন্তু 5 আগস্ট তখন চেতনার গল্প শুনেছেন? তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে তখন মুজিবীয় চেতনা ছিল? এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল শেখ হাসিনাকে ঠেকানো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। যেই না 5ই আগস্ট ঘটে গেল, তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান, তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5ই আগস্টের ঘটনা ঘটে গেল, তখন ওই যে বৈষম্য মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে দলে দলে কি জায়গায় জায়গায় খবর দেয়, দেশে দেশে খবর দেয়, রাজাকারদের খবর দেয়, তারাই সে মুক্তিযুদ্ধের গলা চেতনা। কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণের। জনগণ কখনো ক্ষমা করবে না। 2টা অপরাধে তাদের হবে। প্রথমত এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের সম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দল মত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি।